সালাউদ্দিন আহমেদ যখন যে গণভোটের সাথে সাধারণ নির্বাচন হয়েছে, সেই সাধারণ নির্বাচনে জনগণের ভোটের মাধ্যমে জিতে সংসদে যে বলে গণভোটের কোনো বিধান সংবিধানে নাই, জুলাই সনদ পাশ করা বিধানও নাই, কাজে এটা গ্রহণযোগ্য না বা এটা প্রয়োজন নেই বা এর বিপরীতে কথা বলে, তখন তারা এটা ভুলে যায় যে শেখ হাসিনার পালায় যাওয়ার বিধানও সংবিধানে ছিল না এবং এখনো নাই। এবং পালায় যাওয়ার পরে 1.5 বছর পরে ইউনূস সরকারের কোনো আইনগত ভিত্তি না থাকার পরেও সেই সরকারের অধীনে ওই হাসিনার ফেলে যাওয়া রাষ্ট্রপতির যে অধ্যাদেশ, সেই বলে তারা নির্বাচিত হয়ে এসে তারা নিজেরও একটা অবৈধ অবস্থানে আছে। কারণ যখন তারা গণভোটকে অবৈধ বলে তখন এই ইলেকশনটা অবৈধ হয়ে যায়। সেটা জানার পরেও যখন সালাউদ্দিন আহমেদ এই জাতীয় কথা বলে বা তাদের মতো লোকরা বলে, তখন তারা শুধু দেশের জনগণের আকাঙ্ক্ষা, ইচ্ছা এবং তাদের ম্যান্ডেট নিয়ে খেলছে না, তারা আগুন নিয়ে খেলছে। এমন একটা আগুন যা আবার নতুন করে বাংলাদেশকে জ্বালাবে এবং নতুন করে এই দেশে রক্তের বন্যা বওয়াবে। এবং সেই রক্তের বন্যায় প্রথম সারিতে তারাও থাকবে, তাদেরকে এই রক্ত ঝরাতে হবে। সেদিকে তারা যাচ্ছে। সেই জ্ঞান হয় তাদের নাই, অথবা ক্ষমতার মোহে বা ওই ক্ষমতা পাওয়ার পরে তারা অন্ধ হয়ে গিয়েছে, যেরকম শেখ হাসিনা অন্ধ হয়ে গিয়েছিল। জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুপস্থিতিতে তার সাংসদীয় দায়িত্ব পালন করবেন নির্দিষ্ট কিছু মন্ত্রী। কিন্তু এখানেই দানা বাঁধছে আসল রহস্য। সবচেয়ে সংবেদনশীল এবং ক্ষমতাধর দপ্তরগুলো প্রতিরক্ষা মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগ এবং সশস্ত্র বাহিনী বিভাগ, এগুলোর সাংসদীয় কার্যক্রম দেখভালের বিশাল ভার ন্যস্ত করা হয়েছে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের কাঁধে। প্রশ্ন জাগে, এই ক্ষমতার বিকেন্দ্রীকরণ কি সদিচ্ছা থেকে, নাকি পর্দার আড়ালের ষড়যন্ত্র সফল করার কোনো প্রাথমিক ধাপ? খবরটি চাউর হতেই চারদিকে কানাঘুষা আর গুঞ্জন। প্রশ্ন উঠছে তীব্রভাবে, একজন নির্বাচিত প্রধানমন্ত্রী দেশের সার্বভৌম সংসদের অধিবেশনে অনুপস্থিত থাকবেন কেন? এই অনুপস্থিতি শব্দটির গভীর অর্থ আসলে কি? সাবেক সংসদ সদস্য গোলাম মৌলা রনির তীক্ষ্ণ পর্যবেক্ষণ যেন কোটি মানুষের মনের সংশয়কেই ভাষা দিয়েছে। তিনি বিস্ময় আর ক্ষোভ মেশানো কণ্ঠে প্রশ্ন তুলেছেন, প্রধানমন্ত্রীর অনুপস্থিতি বলতে কি বোঝায়? হোয়াট ডু ইউ মিন বাই প্রাইম মিনিস্টার্স অ্যাবসেন্স? বাংলাদেশের সাংসদীয় ইতিহাসে কোনোদিন প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে এভাবে অনুপস্থিত থাকেননি। তার দায়িত্ব অন্য কাউকে দেওয়া হয়নি। অথচ নতুন এই সরকার এসব কি শুরু করেছে? রনি সাহেব তার স্বভাবসুলভ ভঙ্গিতে একটা পুরানো প্রবাদ আওড়েছেন, আয়রন রনি এত ভালো, কিন্তু ভালো নারী নগে। এই লোকজ প্রবাদের আড়ালেই কি লুকিয়ে আছে আগামী দিনের রাজনীতির সমীকরণ বদলানোর এক সংকেত? রাজনীতি বিশ্লেষকরা এই পুরো ঘটনাটিকে নিছক প্রশাসনিক আদেশ হিসেবেই দেখছেন না। তাদের দৃষ্টিতে বর্তমান সরকারের ভেতরে সালাউদ্দিন আহমেদ মূলত একজন ডি ফ্যাক্টো প্রধানমন্ত্রী বা অঘোষিত সরকার প্রধান হিসেবে আবির্ভূত হয়েছেন। একটু গভীরভাবে পর্যবেক্ষণ করলেই এর অকাট্য প্রমাণ মিলবে। কাগজে কলমে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী হলেও সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণী বিষয়গুলোতে শেষ কথা বলছেন তিনি। এই যে জুলাই জাতীয় সনদ এবং গণভোট নিয়ে এত বড় আইনি বিতর্ক চলছে, যা মূলত আইন মন্ত্রণালয়ের একচ্ছত্র এখতিয়ারভুক্ত বিষয়, সেখানেও সরকারের হয়ে মূল বয়ানটি দিচ্ছেন এই সালাউদ্দিন আহমেদ। বাইরে গেলে কোনো একজন সিনিয়র মন্ত্রী রুটিন দায়িত্ব পালন করতেন, আর সেই বিষয়ে একটি নামকাওয়াস্তে একটি প্রজ্ঞাপন জারি করা হতো। সেভাবেই আমরা জানতাম যে সরকার প্রধান বা প্রধানমন্ত্রী দেশের বাইরে যাচ্ছেন 3 দিনের জন্য, 2 দিনের জন্য। তিনি ফিরে আসা পর্যন্ত তার রুটিন দায়িত্বগুলো কেউ একজন পালন করবেন, আর তিনি সাধারণত একজন সিনিয়র মিনিস্টার, জ্যেষ্ঠ মন্ত্রী সেই দায়িত্বগুলো অতীতে পালন করেছেন, আমরা দেখেছি। বাট এবারই প্রথমবার দেখা গেল বিষয়টি ভিন্ন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী বিএনপি সরকার ক্ষমতা গঠন, বিএনপি দলটি সরকার গঠন করেছে। বিএনপি দলীয় সরকার এখন আমাদের আছে, প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। এই বিষয়ে যেটি বলছিলাম, প্রধানমন্ত্রীর অনুপস্থিতি, এই বিষয়ে সরকার একটি সিদ্ধান্ত নিয়েছে, আর সেই সিদ্ধান্ত একটি প্রজ্ঞাপনের মাধ্যমে আমাদের জানানো হয়েছে। 17 তারিখ গভীর রাতে, 17ই মার্চ গভীর রাতে আমরা এই বিষয়ে জানতে পারি যে প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে তাকে কে অফিসিয়েট করবেন বা তার দায়িত্বগুলো কে পালন করবেন। তো আমার একটি প্রজ্ঞাপন 17 তারিখে জানানো হলো রাতে, আর 18 তারিখ সেটি আবার আমরা জানলাম স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদের ফেসবুক পোস্ট থেকে। সেই থেকে নানা কারণে এই প্রজ্ঞাপন নিয়ে মানুষের মধ্যে কথা হচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে, তারপর ইউটিউব চ্যানেলে, বিভিন্ন জায়গায় এটা
এক ধরনের আইনি বাধ্যবাধকতা তৈরি করে গেজেট আকাশে তখনই প্রকাশ করা লাগে যখন একজন ব্যক্তিকে সর্বময় ক্ষমতাটি দেওয়া হয় এবং সেই ব্যক্তির যোগ্যতা নিয়ে সন্দেহ থাকে এবং তার থেকে অধিকতর যোগ্যতর বা অধিকতর সিনিয়র একাধিক মানুষকে ডিঙ্গায় তাকে এই দায়িত্বটা দেওয়া হয়। এটাই হচ্ছে মূল কথা। এখন প্রশ্নটা হচ্ছে সালাউদ্দিন আহমেদের কাছে এই দায়িত্বটা দেওয়া জন্যে বর্তমান প্রাইম মিনিস্টার কি নিজেই ব্যতিব্যস্ত নাকি সে বাধ্য? যদি সে নিজেই এটা করে থাকে তাহলে বলতে হবে এই চক্রান্তের মধ্যে তারও একটা অবস্থান আছে, সেও এই চক্রান্তের একটা পার্ট, কিন্তু সেটা তো হওয়ার কথা না, কারণ এখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তৈরি হবে। প্রধানমন্ত্রী নিশ্চয় নিজের পায়ে কুড়াল মেরে আরেকজনকে সব দায়িত্ব দিয়ে দেবেন না, তাহলে কি এই চক্রান্তর এই ফাঁদের মধ্যে প্রধানমন্ত্রী নিজেই একটা, কারণ স্বরাষ্ট্রমন্ত্রী জড়িত বিষয়টিতে, তো লোকের এক ধরনের ভয় আছে। কারণ আমরা আগের স্বরাষ্ট্রমন্ত্রীদের দেখেছি কথা বলা খুব সহজ ছিল না, বিশেষভাবে আওয়ামী লীগ আমলে 15.5 বছর স্বরাষ্ট্রমন্ত্রী সম্পর্কে কথা বলা বা তিনি জড়িয়ে যান এমন কোনো বিষয় আলোচনা করা এটি সহজ ছিল না, আর করে অনেকে বিপদে পড়েছেন। তো সেই ভয় তো অনেকের আছে। আর সাম্প্রতিক সময়েও সালাউদ্দিন আহমেদ ক্ষমতা নেবার পরপরই এমন দুটো ঘটনার সৃষ্টি হয়েছে যে তাকেও ভয় করবার অনেক কারণ আছে। যেমন প্রথম আলোর একজন সাংবাদিক চাকরি হারিয়েছে কেন? তিনি কোনো একটি ফোল্ডারে জনাব সালাউদ্দিন আহমেদ সম্পর্কে কোনো বক্তব্য বা কোনো কিছু সেভ করে রেখেছিলেন, আর শোনা গিয়েছে যে সেই ফোল্ডারটিতে যে নামে সেভ করা হয়েছে সেই নামটি স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য অবমাননা করছিল। সেই জন্যে প্রথম আলোর মতো একটি পত্রিকা, সেই পত্রিকার একজন সাংবাদিক চাকরি হারিয়েছে। খুবই সাম্প্রতিক কথা এটি। আবার কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একজন কর্মকর্তা চাকরি হারিয়েছেন, সরাসরি বরখাস্ত। কেন? কারণ শোনা গিয়েছে তিনি কোনো একটি ইভেন্টে, যেখানে ফান করে যেসব করা হয় ব্যঙ্গচিত্র বা এরকম কোনো কিছু ব্যঙ্গাত্মক একটি ঘটনার কোনো ইভেন্টে তিনি গোয়িং অপশনে চাপ দিয়েছিলেন, আর সেই অপরাধে তাকে চাকরি হারাতে হয়েছে। তাহলে কথা বললেই এখন চাকরি যাচ্ছে, বিস্মিত করেছে। এই বাংলাদেশ আমরা চাইনি, আর এই বাংলাদেশের কথা বললেই চাকরি যাচ্ছে। এখন কথা বলার পরে কি এখন ওই মানুষকে আবারও গুম করা হবে, খুন করা হবে, কিংবা বস্তায় ভরে ফেলে দেওয়া হবে? সম্ভাবনা কিন্তু থেকেই যাচ্ছে এবং সেটা হবে। আর এখন প্রধানমন্ত্রীকে নিয়ে কথা বললে হয়তো না, স্বরাষ্ট্রমন্ত্রীর মতো লোক যারা ইন্ডিয়া থেকে ফিরে আসছে, তাও সেটা পুরোটাই একটা প্রশ্নবোধক চিহ্ন নিয়ে ফিরে আসছে। সেরকম অবস্থান থেকে তার বিরুদ্ধে কথা বললে চাকরি যাবে, এরপরে হয়তো গুম খুনও হবে। একজন মন্ত্রীর হাতে রাষ্ট্রের সমস্ত কলকাঠি চলে যাচ্ছে। প্রশাসনিক দক্ষতা এবং বর্তমান এই অসীম ক্ষমতা তিনি আসলে কার পক্ষে ব্যবহার করছেন? তিনি কি জনগণের পক্ষে কাজ করছেন নাকি জনগণের আকাঙ্ক্ষার বিপক্ষে দাঁড়িয়ে সিস্টেমকে ম্যানিপুলেট করছেন? এই প্রশ্নটি আরও জোরালোভাবে সামনে এসেছে গণভোট ইস্যুটিতে তার সাম্প্রতিক ভূমিকার কারণে। যে জুলাই সনদের পক্ষে এদেশের প্রায় 70% মানুষ হ্যাঁ ভোট দিয়ে নিজেদের রায় স্পষ্ট করেছে, সেই বিশাল জনমতের বিরুদ্ধে গিয়ে তিনি যেভাবে আইনি মারপেচে পুরো বিষয়টিকে আটকে দেওয়ার চেষ্টা করছেন, তাতে তার মেধার প্রয়োগ নিয়ে জনমনে চরম হতাশা তৈরি হয়েছে। ক্ষমতার দম্ভ সাধারণ মানুষের অধিকার আর সংবাদপত্রের স্বাধীনতাকে পিষ্ট করছে। একজন সাবেক আমলা এবং ঝানু রাজনীতিবিদ হিসেবে সালাউদ্দিন আহমেদ হয়তো ভালো করেই জানেন রাষ্ট্রের কলকাঠি কিভাবে নাড়তে হয়, কিন্তু 5ই অগাস্টে সেই রক্তস্নাত নতুন বাংলাদেশে দাঁড়িয়ে, যেখানে হাজারো প্রাণ বিসর্জন দেওয়া হয়েছে স্রেফ বৈষম্য আর স্বৈরাচারের অবসানের জন্য, সেখানে 70% ম্যান্ডেটকে বৃদ্ধাঙ্গুলি দেখানোটা কতটা যে বুমেরাং হতে পারে সেটা কি তিনি বা তার দল ভুলে যাচ্ছেন? তা বুঝতে হলে সালাউদ্দিন আহমেদ ইস্যুতে ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনাগুলোর দিকে একটু নজর দেওয়াই যথেষ্ট। একটু ভেবে মন্ত্রী সালাউদ্দিন আহমেদের বেলায় আমরা যা দেখছি তা কেবল অবিশ্বাস্যই নয়, বরং চরম লজ্জাজনক। নিজের ব্যক্তিগত কম্পিউটারে স্বরাষ্ট্রমন্ত্রীর একটি ছবি স্রেফ একটি অশালীন নামের ফোল্ডারে সেভ করে রাখার মতো ঠুনকো অজুহাতে প্রথম আলোর মতো দেশের শীর্ষ সংবাদ মাধ্যমের একজন সাংবাদিককে চাকরি হারাতে হয়েছে। তাহলে যখন যার চাকরি নাই তার কি হবে? তাকে কি তার প্রাণটা দিয়ে দিতে হবে, অথবা চক্ষুটা দিয়ে দিতে হবে, অথবা অন্ধকার কোনো প্রকোষ্ঠে বন্দী থাকতে হবে? সেটা একমাত্র সময়ই বলতে পারে। 30,000-এর মতো মানুষ অঙ্গত্ব এবং পঙ্গুত্ব বরণ করেনি এই বাংলাদেশ আমরা চাইনি যে কোনো একজন সালাউদ্দিন আহমেদ সম্পর্কে কেউ কিছু বললে তাকে সঙ্গে সঙ্গে চাকরি হারাতে হবে। এইটি অধ্যাপক ইউনূসের আমলে ঘটেনি। অধ্যাপক ইউনূসের আমলে বাংলাদেশ ভোগ করেছে সবচাইতে বেশি ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ এক্সপ্রেশন, যা কিছু আছে, যত রকমের ফ্রিডম আমরা বলি,
সবাই সেটি ভোগ করেছে। যা ইচ্ছে তাই বলেছে, গরিবের ভাবির মতো অধ্যাপক ইউনূসকে যা ইচ্ছে তাই বলা গেছে। বিএনপির নেতারা আরো বেশি বলেছেন, সবচাইতে বেশি বলেছেন। সম্মিলিত করলে একটি মহাভারত দাঁড়াবে। যে খিস্তি খেউর বিএনপি নেতারা করেছেন প্রধান উপদেষ্টা সম্পর্কে, অন্তর্বর্তীকালীন সরকার সম্পর্কে, সেই সরকারের এক্সপার্টদের সম্পর্কে, সংস্কার কমিশনগুলো সম্পর্কে এবং ঐকমত্য কমিশন সম্পর্কে, এটি মহাভারত হবে বিএনপি নেতাদের খিস্তি খেউরগুলো যদি একসঙ্গে করা যায়। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার কোনো ব্যবস্থা নেননি কারোর বিরুদ্ধে। যাই হোক, হ্যাঁ, দু একটি ক্ষেত্রে সুনির্দিষ্ট বিষয়ে কারোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তো এখন সালাউদ্দিন আহমেদ সম্পর্কে অনেকের ভয়ভীতি আছে, তাই এই বিষয়টি নিয়ে তেমন আলোচনা হচ্ছে না, আবার আলোচনা হচ্ছে। তো প্রিয় দর্শক শ্রোতা, আসল কথায় আসি। বিষয়টি হলো গত 17 মার্চ রাতে যে বিষয়টি জানা গেল যে সরকার প্রধান বা প্রধানমন্ত্রী অনুপস্থিত থাকলে তার দায়িত্ব কে পালন। তো এই বিষয়ে জানা গেল প্রধানমন্ত্রীর দপ্তরের যে রুটিন কার্যাবলী আছে, কার্যক্রম আছে, সেটি পালন করবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর জানা গেল আরো 3টি বিষয় যিনি দায়িত্ব পালন করবেন তিনি হলেন বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ। আর সেই 3টি বিষয় হলো খুবই গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল রাষ্ট্রের জন্য। সেটি হলো প্রতিরক্ষা, মন্ত্রিপরিষদ বিভাগ এবং সশস্ত্র বাহিনী বিভাগ। 3টি বিভাগই খুব খুব গুরুত্বপূর্ণ এবং খুব সংবেদনশীল এট দ্য সেম টাইম। তো এই দায়িত্ব সালাউদ্দিন আহমেদ পালন করেন। আর অন্যান্য ক্ষেত্রে বলা হয়েছে যে 25 জন মন্ত্রী, 2 জন প্রতিমন্ত্রী, তাদের ক্ষেত্রে কি হবে? দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এবং তার বিকল্প, তিনি যদি উপস্থিত না থাকেন, কোনো কারণে অনুপস্থিত থাকেন, তাহলে তাকে কারা অফিসিয়েট করবে, তাদের দায়িত্ব কে পালন করবে? সেক্ষেত্রে বলা হয়েছে অর্থ এবং পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, কোনো মন্ত্রী এবং তার বিকল্প উপস্থিত না থাকলে আমির খসরু মাহমুদ চৌধুরী তার দায়িত্ব পালন করবেন, সংসদের সেই মন্ত্রণালয় সম্পর্কিত প্রশ্নের উত্তর দেবেন। আর আমির খসরু মাহমুদ চৌধুরী যদি উপস্থিত না থাকেন, তাহলে সেই ক্ষেত্রে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ প্রশ্নের উত্তর দেবেন। তো এখন কথা হলো, এই আলোচনাগুলো খুবই সাধারণ হতে পারত, এটি নিয়ে কোনো প্রশ্নই না উঠতে পারত। এভাবেও কিন্তু বিষয়টি দেখা যায় যে আগের সরকার প্রধানেরা মনস্থির করলে বিদেশে যাবেন, কোথাও যাচ্ছেন, অনুপস্থিত থাকবেন, এমন সিচুয়েশন তৈরি হলে রোজার মাসে সবজি ছোলা। বাট এই সরকার, তারা ব্যাখ্যায় বলেছেন সেটি, এই সরকার চেয়েছেন বিষয়টি গুছিয়ে করা যাক, সুশৃঙ্খলভাবে করা যাক, যাতে সরকার কখনো আনরিপ্রেজেন্টেটেড বা আন্ডার রিপ্রেজেন্টেটেড না থাকে। তার মানে সরকারের প্রতিনিধিত্ব সবসময় নিশ্চিত হয়। সংসদে কোনো মন্ত্রী থাকলেন না, তার বিকল্প প্রতিমন্ত্রী থাকলেন না, উত্তর দেবার সেই মন্ত্রণালয়ে কেউ থাকলেন না, কোনো প্রশ্ন উত্থাপিত হলো, সেই প্রশ্নের উত্তর দেবে কে? অর্থাৎ ওই মুহূর্তে ওই জায়গাটিতে সরকার একজন অনেক বিষয় বিতর্কিত মানুষ, একজন প্রশ্নবিদ্ধ মানুষ, প্রশ্নবিদ্ধ তার বক্তব্যের কারণে, প্রশ্নবিদ্ধ তার অতীতের অবস্থানের কারণে। তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের 1.5 বছরের শাসন সময়ে একাধিক মন্তব্য, একাধিক বক্তব্য এবং তখন অগস্টে তার বাংলাদেশে ফিরে আসার পরে এই গুম খুন কমিশনে কোনো অভিযোগ দায়ের করতে তার 6 মাস লেগে যাওয়া এবং ভারতে তার যেভাবে জিনিসটাকে দেখানো হয়েছে যে সে তাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে, সেই বিষয়ে তিনি কোনো কথা না বলা, ভারতের বিরুদ্ধে কোনো অভিযোগ না করা, কিভাবে তিনি গেলেন, কেন গেলেন, কে নিয়ে গেল, সেই বিষয়ে কোনো বক্তব্য না দেওয়া। সব থেকে বড় বিষয়টি হচ্ছে ভারতে তার অবস্থানকালে তাকে একদিনও জেলে যাওয়া লাগেনি। এরকম আরো একাধিক বিষয় আছে। আর সম্প্রতি সংসদে বসে তিনি জুলাইয়ের যে চার্টার, সেটিকে গৌণ হিসাবে দেখানো, লেস ইম্পর্টেন্ট হিসাবে দেখানো, কিংবা গণভোটকে অসাংবিধানিক বলে এটা প্রচার করা, বা এই গণভোট অসাংবিধানিক বলে এটার কোনো প্রয়োজনীয়তা নেই, এই কথা বলা। কিন্তু একই সাথে বাকি অংশটা ভুলে যাওয়া যে 12ই ফেব্রুয়ারি ইলেকশনে যে ইলেকশনটি হয়েছে সেটিও সংবিধান বহির্ভূত একটি বিষয়। সংবিধানে কোথাও এটা নাই, কোনো আইনগত স্বীকৃতি বা অবজারভেশন এখানে দেওয়া হয়নি যে 1.5 বছর পরে ডক্টর মোহাম্মদ ইউনূসের অধীনে কিভাবে একটা সাধারণ নির্বাচন হলো, কোন আইনে এই নির্বাচনটি করা হলো, সেটি নাই। তাহলে গণভোট যদি অবৈধ হয়, তাহলে নির্বাচনটিও অবৈধ এবং এই নির্বাচনে যে সরকারটি গঠিত হয়েছে তারাও অবৈধ। তাহলে তারা একটি অংশ গ্রহণ করছে, আরেকটি অংশ গ্রহণ করছে না। এটা কি জনগণের ইচ্ছার সাথে এক ধরনের নিম্নমানের একটি খেলা না? এই কথা বলার পরে যদি কারো চাকরি চলে যায়, কারো জীবন চলে যায়, সেটা বাংলাদেশের প্রেক্ষাপটে সম্ভব। বিশেষ করে সেই বাংলাদেশ, যেই বাংলাদেশ এখনো কোনো না কোনো ভাবে ইন্ডিয়ার অপছায়া দ্বারা প্রভাবিত পাওয়া গেল ইন্ডিয়াতে। এটাকে আওয়ামী লীগের গুম খুন এবং ইনফোর্স অ্যাপিয়ারেন্সের সাথে এক করে ফেলা হলো। কিন্তু বাস্তবে কি ঘটলো?
বাস্তবে কি ঘটলো বাংলাদেশে সেটা আমরা আজও জানি না। সালাউদ্দিন আহমেদ নিজে মুখ খোলে নাই, এটা নিয়ে কোনো ইনভেস্টিগেশন হয়নি, হয়তো হবেও না। কিন্তু বাস্তবে যে ডেটাগুলো আছে সামনে সেটা হচ্ছে এরকম যে মে মাসের 11 তারিখ, এই মে মাসের 11 তারিখে তাকে সশরীরে ইন্ডিয়ার শিলংয়ে খুঁজে পাওয়া যায় এবং এই 11 তারিখ থেকে 5ই জুন পর্যন্ত কিছু ঘটনা ঘটে। সেই ঘটনাগুলোর মধ্যে একটা জিনিস ছিল খুবই কমন একটা ফ্যাক্টর ছিল, সেটা হচ্ছে পুরো সময়টাই সে হসপিটালে ছিল। তাহলে 11 তারিখে তাকে খুঁজে পাওয়া গেল। এরপরে হি ওয়াজ কন্টিনিউয়াসলি ইন মেডিকেল ফ্যাসিলিটিস, ফার্স্ট এ মেন্টাল হসপিটাল, দেন এ সিভিল হসপিটাল, দেন Neigrams জিনিসটা কি, আমি উইদিন 25 days he received bail on June 5, just 25 days after his arrest। কিন্তু একজনকে অ্যারেস্ট করা হয়েছে কিন্তু তাকে কিন্তু রয়্যাল গেস্টের মতো ট্রিট করা হয়েছে। কেন? why this matters, why the word royal guest important here? কারণটা হচ্ছে যেটা বাস্তবে ঘটেছে সেটাকে রয়্যাল গেস্টই বলা যায়। তাহলে হেল্ড ইন পুলিশ লক আপ অর জেল, এটা ছিল অ্যারেস্টের পরের ঘটনা হওয়ার কথা, সেটা হয়নি, কিন্তু এটার পরিবর্তে হয়েছে হেল্ড ইন হসপিটাল ওয়ানলি। এবং ট্রিটেড অ্যাট নাইগ্রিমস এ প্রিমিয়ার মেডিকেল ইনস্টিটিউট, যেটা পরে আবার নেওয়া হয়েছে। প্রথমে একটা মেন্টাল হোম, সেখান থেকে জেনারেল হসপিটাল সরকারি, সেখান থেকে নেইগ্রিমস একটা স্পেশালাইজড হয়তো ফ্যাসিলিটি সেখানে আছে। এবং এরপরে তাকে যেভাবে আমরা জানতাম সেটা হচ্ছে সে জেলে আছে, কিন্তু বাস্তবে সে একদিনের জন্য জেলে যায়নি। যে ইন্ডিয়া বাংলাদেশ থেকে কেউ ওপারে যেতে গেলে তাকে কাটা তারের উপরে ঝুলায় রাখে, যে ইন্ডিয়া তার দেশে 2 প্রজন্ম ধরে যারা বসবাস করছে, সে বাংলাদেশ থেকে যেই বসবাস করুক আর ইন্ডিয়ার বংশোদ্ভূত মানে ইন্ডিয়ায় জন্মগ্রহণ করে বসবাস করুক, তাদেরকে তারা বর্ডারে এনে তাদের এই নতুন যে আইন, অভিবাসন আইন, সেই আইনের মারপ্যাচে তাদেরকে বাংলাদেশে পাঠায় দেওয়া হয়। এবং বিবিসি একটা রিপোর্ট করেছিল এক ভদ্র মহিলাকে নিয়ে, যাকে চোখ বেঁধে বাংলাদেশে ঢুকায় দেওয়া হয়েছে এবং দীর্ঘকাল সে বাংলাদেশে, এখনো হয়তো বাংলাদেশে অবস্থান করছে। এই ইন্ডিয়া শেখ হাসিনার মানে ইনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সের মাধ্যমে বিএনপির একজন নেতাকে নামের ইন্ডিয়া পাঠায় দেওয়া হলো, তার সাথে রয়্যাল গেস্টের মতো ট্রিটমেন্ট কেন করলো সে প্রশ্নের উত্তর আমাদের জানা নেই। যেখানে অভিযোগ আসে যে ইন্ডিয়ায় শেখ হাসিনার সাথে মিলে নানা ধরনের গুম খুনের সাথে জড়িত ছিল তারা, সেখানে সালাউদ্দিন আহমেদ কিভাবে রয়্যাল গেস্ট হয়ে গেল, সেই প্রশ্নের উত্তর এই দেশে বসে আর পাওয়া যাবে না, কারণ আমরা কখনোই একটা গণতান্ত্রিক পদ্ধতির দিকে অগ্রসর হতে পারিনি। May 12 formerly arrested but sent to a civil hospital. May 20 shifted to Neigrams for better treatment. May 27 court orders 14 days judicial custody. Still he remained in hospital, and June 5 bail granted. He was never produced in court from a jail. He was always brought from a hospital bed. If he was truly abducted by hostile forces, by any group of Bangladesh government or by Indian intelligence, then how could he be treated like a royal guest of India? আইনগতভাবে তারা যেটা করেছে এটাই তাদের আইন, কিন্তু তারা কজন বাংলাদেশি যারা বর্ডার ক্রস করে যায় ভ্যালিড কোনো পেপার ছাড়া, তাদেরকে এইভাবে রয়্যাল ট্রিটমেন্ট দেয়। এই গল্পটা আমি জানতাম না, বাংলাদেশে এই গল্পটা আলোচনা হয় না। কোনো একজন ইন্ডিয়ান সাংবাদিক ইন্ডিয়া জড়িত থাকা বাংলাদেশের অ্যাবডাকশনের সাথে এটা বলেছে ইন্ডিয়াকে আপনারা এত দোষ দেন, কিন্তু এই সালাউদ্দিন আহমেদের সাথে ইন্ডিয়া যে ব্যবহার করেছে সেই ব্যবহার কখনো করতো? এই বক্তব্যটা আসলে ঠিক, কিন্তু এই বক্তব্যটা দেখার পরে ওই সালাউদ্দিন আহমেদের পিছনের গল্পগুলো সামনে চলে আসে। এখন প্রশ্ন হচ্ছে, সালাউদ্দিন আহমেদের নামে কেউ কথা বললে, সালাউদ্দিন আহমেদের অতীতের বিষয় ধোঁয়াশাগুলোকে নিয়ে সামনে আনলে, অথবা তার যে প্রিভিয়াস রেকর্ড আছে সেটার মধ্যে যদি কোনো কালো অধ্যায় থাকে সেটা নিয়ে বললে, এই পর্যন্ত 2 জনের চাকরি চলে গেছে, তার একজনের চাকরি গেছে, সে কিছুই বলেনি, কিছুই করেনি, শুধু তার ফোল্ডারে সালাউদ্দিন আহমেদের একটা ছবি ছিল বা এরকম কিছু, যেখানে ফোল্ডারটা হয়তো কোনো একটা নেগেটিভ ওয়ার্ড দিয়ে লেখা ছিল। সেই প্রথম আলোর সাংবাদিক, সেটা কিভাবে সরকারের কাছে চলে গেল, কিভাবে তার চাকরিটা গেল, সেটাও এখন একটা ধোঁয়াশাপূর্ণ বিষয়। তার মানে সরকারের শুরু থেকেই কথা বলার কারণে যে মানুষের উপরে অভিশাপ নেমে আসবে, নাজাত নেমে আসবে,
নাজাত তো না, অভিশাপ নেমে আসবে এবং তার ধ্বংস হবে, সেটি হওয়ার একটা প্রেক্ষাপট আমরা দেখতে পাচ্ছি। এটা শেষ পর্যন্ত যে গুমে দাঁড়াবে, খুনে দাঁড়াবে, নাকি অঙ্গহানিতে দাঁড়াবে, এটা একমাত্র সময়ই বলতে পারে। তাৎক্ষণিক ভাবে সব জায়গায় সরকার রেপ্রেজেন্টেড হবে, সরকারের প্রতিনিধিত্ব থাকবে, তাই আগাম বিকল্প একটি কাঠামো দাঁড় করানো হয়েছে। তো এটিকে পজিটিভলি দেখা যায়, দেখা যেত, কিন্তু তারপরেও এই বিষয়ে কিছু প্রশ্নের উত্থাপন হয়েছে, কিছু প্রশ্ন উত্থাপিত হয়েছে, বেশ কিছু রহস্যের জন্ম দিয়েছে পুরো বিষয়টি। কেন? সেই কারণ হলো, হোয়াই সালাউদ্দিন আহমেদ, এভরি টাইম এভরি হোয়ার ইন এভরি কেস, প্রতিটি ক্ষেত্রে প্রতিটি জায়গায় প্রতিটি প্রশ্নের উত্তরে সালাউদ্দিন আহমেদ কেন? বিএনপিতে কি আর কোনো লোক নেই? আইন বুঝেন, সংবিধান বুঝেন, পরিস্থিতি মোকাবেলা করতে পারেন, সংসদে তাৎক্ষণিকভাবে কোনো প্রশ্ন উত্থাপিত হলে সেই প্রশ্নের চটজলদি প্রেজেন্স অফ মাইন্ড থেকে কিংবা অ্যাকোয়ার্ড নলেজ থেকে সেসব মোকাবেলা করতে পারেন, সেসবের উত্তর দিতে পারেন, কেউ আর নেই। এই প্রশ্নটি কিন্তু বেশ কয়েকদিন থেকে ঘুরপাক খাচ্ছে, দীর্ঘ সময় থেকে আসবে। কারণ আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকারের সময় বিএনপিকে প্রতিনিধিত্ব করেছেন শুধু একজন ব্যক্তি, বিএনপির প্রধান মুখপাত্র জনাব সালাউদ্দিন আহমেদ। বাকিরা খিস্তি খেয়ে করেছেন মাঠে ময়দানে এখানে ওখানে, কিন্তু কথা বলেছেন, বিএনপিকে রিপ্রেজেন্ট করেছেন সালাউদ্দিন আহমেদ। সব বিষয়ে সামনে এগিয়ে এসেছেন সালাউদ্দিন আহমেদ, প্রতিটি প্রশ্নের জবাব দিতে হয়েছে সালাউদ্দিন আহমেদ। কেন? এই প্রশ্ন কিন্তু তখন থেকেই উঠেছে যে বিএনপিতে আর কোনো যোগ্য লোক নেই, একজন মানুষ কেন সব জায়গায়, কারণ কি?